হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। 2016 সালের নিযুক্ত শিক্ষক শিক্ষিকা অর্থাৎ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের যেন কিছুতেই সমস্যা পিছু হটছে না। তাদের জন্য সমস্যা ওদের পেছনে একেবারে লেগেই আছে। গতকাল সুপ্রিম কোর্টে জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস শিলনাবুর ডিভিশনাল বেঞ্চে এই 32,000 মামলার একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। যারা আমরা ইউটিউবার, আমরা কন্টিনিউ এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলা নিয়ে আমরা নাড়াচাড়া করি, এটা নিয়ে ভিডিও বানাই, আমাদেরকে অবজারভেশন রাখতে হয়, আমাদেরকে নোট করে রাখতে হয় এবং সেখান থেকে সামান্য কিছু হলেও আমাদের আইডিয়া থাকে যে এই মামলাটার এরকম হতে পারে, ওই মামলাটা এরকম হতে পারে। তো প্রাথমিকের 32,000 মামলা যখন গতকাল সুপ্রিম কোর্টে উঠে, আমরা আশা করেছিলাম যে এখানে 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের 161 নম্বর ধারা নিয়ে আলোচনা হবে, এস বাসু অ্যান্ড রায় কোম্পানি এটাকে নিয়ে আলোচনা করা হবে, কিংবা অ্যাপটিচিউড টেস্ট নিয়ে আলোচনা করা হবে, কিংবা যে সমস্ত 14.1921, 5,886 এই সমস্ত মানে বিভিন্ন যে দুর্নীতির বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সেখানে পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ হয়েছে কিনা, অমুক তমুক, তার সিলেকশন কোনো বডি হয়েছে না, সিলেকশন কমিটি হয়েছে কিনা, এসব কিছু আলোচনা হবে। কিন্তু দেখা গেল সম্পূর্ণ নজিরবিহীনভাবে এটা মোড় ঘুরে গেল অন্যদিকে। জাস্টিস দীপঙ্কর দত্ত স্যার, যিনি সেই টেট নিয়েই পড়ে আছেন, নিশ্চয়ই জানেন যে যারা আমরা হাই স্কুলে কর্মরত, কেউ আপার প্রাইমারি, কেউ সেকেন্ডারি বা কেউ হায়ার সেকেন্ডারি, যাই হোক, তো এখানে 2016 সালের আগে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উনি কী বলেছিলেন যে টেট পাস করতে হবে, টেট পাস বাধ্যতামূলক। তো সেই টেট ব্যাপারটা ওনার মাথাতে এমনভাবে গেঁথে আছে, উনি এই এই যে প্রাথমিকের 32,000 মামলার পরিপ্রেক্ষিত তার কোত্থেকে এসছে, তার ঘটনার সূত্রপাত কী, তার সোর্সটা কী, এসব তিনি কোনো কিছু দেখলেন না। কারণ আমরা নিশ্চয়ই সবাই আমরা জানি যে একটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সবার চাকরি বাতিল করে দিয়েছিল সেই সময় জাস্টিস, যিনি এখন একটি রাজনৈতিক দলের এমপি। তারপরে সেটাকে ডিভিশনাল বেঞ্চ তাদের চাকরি ফিরিয়ে দেয়। তারপরে বঞ্চিতরা সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করে, সুপ্রিম কোর্টে সেই সময় সিজিআই চন্দ্রচূড় সাহেব এটাকে আবার হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়। হাইকোর্টে দীর্ঘ শুনানি, মাসের পর মাস শুনানি হওয়ার পরে তাদের চাকরি আবার ফিরিয়ে দেওয়া হয়। তারপরে আবার বঞ্চিতরা সুপ্রিম কোর্টে মানে কি বলবো এসএলপি করেছে। তো এইভাবে এই যে তার বিভিন্ন স্টেপস, এগুলো কিন্তু নিয়ে কোনো কিছুই আলোচনা হয়নি। জাস্টিস দীপঙ্কর দত্ত স্যার একবার পরিষ্কার করে বললেন যে 2016 সালে নিযুক্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের কারা টেট পাস করেননি, আগে এই ব্যাপারটা আমার কাছে বিচার্য, তারপরে আমি অন্য ব্যাপারে হাত দেবো। তার মানে যেটুকু বুঝতে পারলাম, এই মামলা অনন্তকাল ধরে চলবে। কারণ শুধুমাত্র টেট ব্যাপারটা নিয়ে তিনি বলছেন যে আমি দেখব, তারপরে অন্য কিছু বিচার্য হবে। তার জন্য তিনি 4 সপ্তাহ সময় দিলেন। যারা কর্মরত শিক্ষক আছে তিনারা 4 সপ্তাহের মধ্যে বা 28 দিনের মধ্যে এফিডেভিট দিয়ে জানাবেন যে কে টেট পাস করেছে, কে টেট পাস করেনি। আবার যেনারা বঞ্চিত চাকরিজীবী, তারা তার পরবর্তী 4 সপ্তাহ বা 28 দিনের মধ্যে এরা আবার জানাবে হলফনামা দিয়ে কে টেট পাস করেছে, কে টেট পাস করেনি। অর্থাৎ এটা যদি আগস্ট মাস হয়, তাহলে সেপ্টেম্বরের শেষে যারা কর্মরত শিক্ষক তিনারা এফিডেভিট দেবেন। তার পরবর্তী 4 সপ্তাহে যারা বঞ্চিত তারা দেবে হলফনামা। এই মামলাটি পরে নভেম্বর মাসে উঠবে। তো এই নিয়ে যখন বঞ্চিত চাকরিজীবীদের আইনজীবী ফিরদৌস শামীম স্যারকে বলা হয় যে এই ব্যাপারে কেন এটা এখন নজিরবিহীনভাবে টার্ন নিল কেন, তখন ফিরদৌস শামীম স্যার বলেন যে যেহেতু সময় কম ছিল, জাস্টিস দীপঙ্কর দত্ত স্যার তিনি পরিষ্কার করে বললেন যে আগে আমি টেট নিয়ে দেখব। কারণ তিনার মাথায় 2014 সালের একটি মামলা ঘোরাফেরা করছে। 2014 সালের একটা মামলা যেখানে টেট নিয়ে ভীষণ দুর্নীতি হয়, সেখানে তার আইসিআর ওএমআর সিট নিয়ে কারসাজি করা হয়। তো সেই ব্যাপারটা ওনার মাথায় ছিল বলে তিনি কিন্তু পরিষ্কার করে বললেন যে 2014 সালের টেটের যে দুর্নীতির কথা কিন্তু ওনার মুখে শোনা গেল। তার মানে এই প্রথম নজিরবিহীনভাবে একটি মামলা শুনতে গিয়ে অন্য একটি মামলাকে এর সঙ্গে কোইন্সিডেন্স করে কনজয়েন্ট করে দেওয়া, এটা খুব কম মামলা ক্ষেত্রে হয়েছে। তো ফ্রেন্ডস, এখান থেকে এইটুকু আমরা আন্দাজ করতে পারি দীর্ঘদিনের ইউটিউবার হিসেবে যে এই 32,000 মামলার শুনানি কিন্তু দীর্ঘদিন ধরে চলবে। কারণ একেবারে তার আদ্যপান্ত সব কিছু সিদ্ধান্ত না নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট তার রায় দেবে বলে আমার মনে হয় না।
ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।